ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অতি প্রয়োজনীয় একটা বিষয়। রোগীর চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্যাথোলজি। তো আমরা আজকে প্যাথোলজি আলোচনা শুরু করছি। প্রথমে আমরা জানব প্যাথোলজি বলতে আসলে কি বুঝি আমরা, অথবা প্যাথোলজি কাকে বলে, এরকম কিছু একটা বিষয় আমাদের সামনে দেখা যাচ্ছে। তার আগে আমি একটু আলোচনা করতে চাই যে আমরা ক্লিনিক্যাল ফান্ডামেন্টাল প্যাথোলজি কেন বলতেছি। আসলে আমরা শুধুমাত্র জানবো আমাদের ল্যাবে, অর্থাৎ প্যাথোলজি ল্যাবে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়, সেই পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ফলাফলগুলো আসে, সেই ফলাফলগুলোর ভিত্তিতে আমরা একটা রোগীকে কি বুঝতে পারবো, সেই ফলাফলে কি আসতেছে, রিপোর্টের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে কি লেখা থাকলে আমরা কি বুঝতে পারবো, সেই জায়গাটুকুন শুধুমাত্র আমরা আমাদের ক্লিনিক্যাল ফান্ডামেন্টাল প্যাথোলজিতে আলোচনা করব। সেই বিষয়গুলো যাতে আমরা সহজে বুঝতে পারি, কিংবা আমরা কোনো রোগীকে কোনো বিষয়ে সন্দেহ তৈরি করেও যাতে কোনো পরীক্ষা নিরীক্ষা করাইতে পারি, সেই বিষয়গুলো আমরা সহজভাবে যাতে বুঝতে পারি, সহজবোধ্যভাবে যাতে বুঝতে পারি, সেই বিষয়গুলো আমরা পরপর আলোচনা করব। এর জন্য যদি আমাদের একাধিক কিংবা দুই কিংবা অনেক বেশি ক্লাসের প্রয়োজন হয়, সেই ক্লাসগুলো আমরা ধীরে ধীরে একটার পর একটা করে যাব। তো এই আগে আমরা এখন একটু জানি আমরা প্যাথোলজি বলতে আসলে কি বুঝি। তো প্যাথোলজি শব্দটা একটা ইংরেজি শব্দ, যেটা আমাদের গ্রিক শব্দ প্যাথোস, যার মানে হচ্ছে সাফারিং, এবং লোগে, যার অর্থ হচ্ছে স্টাডি বা জ্ঞান অর্জন করা। অর্থাৎ সাফারিং, প্যাথোস শব্দের মানে যে সাফারিং, এই সাফারিং মানে হচ্ছে কোনো বিষয়ে ভোগা বা রোগে ভোগা। তো আমরা রোগ সম্পর্কে জানি যে আমাদের কোনো বিষয়ে যখন আমরা অসুস্থ হই, কিংবা হোমিওপ্যাথির ভাষায় যদি বলি যে আমাদের জীবনী শক্তির যদি বিশৃঙ্খলা ঘটে, তাহলে তার একটা বহিঃপ্রকাশ আমাদের শরীরের বাইরে দেখায়। আমরা সংক্ষেপে সেই রোগ লক্ষণগুলোকে একত্রে করে যে লক্ষণ সমষ্টিগুলো পাই, তাকে আমরা রোগ বলি। তো সেই জিনিসটাই আমরা প্যাথোলজিতে দেখব। তো আমরা একটু দেখি প্যাথোলজির সংজ্ঞা হিসেবে এখানে কি বলা হয়েছে। তাহলে প্যাথোলজি কথাটির বাংলা অর্থ হইল রোগবিদ্যা। প্যাথোলজি চিকিৎসা বিজ্ঞানের এমন একটি বিভাগ, যে বিভাগে কি কি অবস্থায় এবং কেন সুস্থ শরীর অসুস্থ হয়, অর্থাৎ রোগ কি, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে বৃদ্ধি লাভ করে, রোগের লক্ষণাদি, আক্রমণকাল, হ্রাসবৃদ্ধি, উপশম প্রভৃতি সম্পর্কে জানা যায়। অসুস্থতার জন্য দেহের কোনো অঙ্গের কি পরিবর্তন হইতে পারে, এই পরিবর্তনের পরিণতি কি হইতে পারে, এই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের অনুসন্ধান বারবার পরীক্ষার সাহায্যে যাচাই এবং আলোচনা করে, তাহাকে আমরা প্যাথোলজি বলি। তাহলে আমরা একটু দেখি এখানে কি বলতেছে, কিভাবে একটা রোগ সৃষ্টি হয়, কিভাবে সেটা বৃদ্ধি পায়, এবং কি লক্ষণগুলো আমাদের বাইরে প্রকাশ পায়, এবং রোগের স্থিতিকাল কতদিন হতে পারে, কিভাবে রোগের হ্রাস বৃদ্ধি ঘটবে, এবং কিভাবে এটার উপশম হবে, এবং অসুস্থতার জন্য আমাদের দেহের কি কি, মানে কোন কোন অঙ্গের কি কি পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা বিভিন্ন দিকে হতে পারে। আমাদের স্কিনে হতে পারে, আমাদের মাসেলে হতে পারে, ভাষায় হতে পারে, আমাদের বোনসে হতে পারে, আমাদের রক্তে হইতে পারে। আমরা আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে, অর্থাৎ আমাদের ব্রেন, ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, স্টোমাক, বিভিন্ন যে অর্গানগুলো আছে, সেখানে কি ধরনের পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো একের পর এক আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি সুস্পষ্ট কোনো ধারণা কিংবা সিদ্ধান্ত যাচাই কিংবা আলোচনা করে থাকি, সেই বিষয়টাকে আমরা বলি প্যাথোলজি। আমরা এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারি প্যাথোলজি আলোচনা করতে যাই, সেটা হচ্ছে আমরা যদি ভালো অ্যানাটমি এবং ফিজিওলজি জানি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে অ্যানাটমি এবং ফিজিওলজিতে আমরা যে দেহের সম্পর্কে জানতে পারি, এবং ফিজিওলজিতে দেহের সেই অংশগুলোর কার্যক্রম সম্বন্ধে জানতে পারি। এবার এই বিষয়টা আমরা অ্যানাটমি এবং ফিজিওলজির
যে পরিবর্তন কোনো রোগের কারণে যে পরিবর্তনগুলো হয়, অর্থাৎ আমরা যদি এটাকে বলি অ্যাবনর্মাল অ্যানাটমি অ্যান্ড অ্যাবনর্মাল ফিজিওলজি, সেটাকে আমরা যে মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে বের করি তাকে এক কথায় বলা হয় প্যাথোলজি। তাহলে এটা ছিল আমাদের প্যাথোলজির ডেফিনেশন। আমরা এরপরে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে একজন ভদ্রলোক মাইক্রোস্কোপ হাতে নিয়ে আছেন। তো আমরা একটু যাব এখানে যে আমাদের এই প্যাথোলজিটা কিভাবে আসলো, চিকিৎসা বিজ্ঞানের সাথে কিভাবে এটা যুক্ত হইল, যেটাকে আমরা হিস্ট্রি হিসেবে নিচ্ছি। আমরা খুব শর্ট করে আমরা দেখব যে প্রাচীন গ্রিক দেশে আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়। সেখানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের জনক গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেটাসের জন্ম হয় এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন এবং বিভিন্ন পুস্তকও উনি লিপিবদ্ধ করেন এবং তারই মতাদর্শে যত চিকিৎসক তৎকালীন সময়ে ছিল তারা তার এই বিষয়গুলোকে খুব ভালোভাবে গ্রহণ করেন এবং এইগুলো নিয়ে আরও অনেক বেশি চর্চা করে তারা বিভিন্ন ধরনের আমাদের শরীরের যে অ্যাবনর্মালিটি সেগুলো নিয়ে আরও বেশি বিশ্লেষণ করেন। যেমন আমাদের যে উন্ডগুলো হয় সেগুলো আসলে কিভাবে হয়, কিভাবে তার রিকভারি করা যায়, আমাদের টিউমার এবং অন্যান্য যে ডিজিজ, তৎকালীন সময়ে টিউবারকুলোসিস অর্থাৎ টিবি রোগটা বেশ প্রাদুর্ভাব অর্জন করেছিল, সেজন্য এইগুলো নিয়ে হিপোক্রেটিস পরবর্তী যে চিকিৎসকগণ কিংবা চিকিৎসা বিজ্ঞানীগণ চিকিৎসা নিয়ে যে কাজগুলো করেছে তারাও এগুলো নিয়ে খুব বেশি উৎসাহিত হন এবং এই রোগের প্রত্যেকটা রোগে মানুষের শরীরের যে পরিবর্তনগুলো আসে সেগুলো নিয়ে তারা বিস্তারিতভাবে আলোচনা করেন এবং সেগুলো তারা লিপিবদ্ধ করেন। আর প্যাথোলজির সব থেকে বেশি সাফল্য চলে আসছে হচ্ছে আমাদের যখন অণুবীক্ষণিক মাইক্রোস্কোপ যখন তৈরি হয়েছে তখন প্যাথোলজির সব থেকে বেশি সাফল্য কিংবা প্যাথোলজি সব থেকে বেশি গুরুত্ব বহন করে চিকিৎসা বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা তারা দখল করে আছে। সেই জিনিসটাই আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন ফিজিশিয়ান তিনি অণুবীক্ষণিক মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কোষ কিংবা সেলগুলোকে পরীক্ষা করে দেখতেছেন যে তার মধ্যে কোনো অ্যাবনর্মাল কোনো বিষয় আছে কি না। তো এক কথায় আমরা এখানে বলতে পারি যে যখন আমাদের মাইক্রোস্কোপের আবিষ্কার হইল তখন প্যাথোলজিও সব থেকে বেশি উন্নত সাধিত হইল এবং সেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বেশি গুরুত্ব বহন করতে শুরু করলো। তো এরপরে যদি আমরা আরেকটু দেখি প্যাথোলজি আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, সেই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত এখানে একটা ছক দেখা যাচ্ছে, ছকের বিষয়ে আমরা একটু দেখি। প্যাথোলজিতে আমরা যে জিনিসগুলো দেখতে পাই অথবা এর বিস্তৃত যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে প্যাথোলজির একটা নিজস্ব হিস্ট্রি আছে, তার নিজস্ব একটা ব্যাকরণ তত্ত্ব আছে, অর্থাৎ তার যে আবিধানিক একটা বিষয় সেই বিষয়গুলো যেখানে বিশ্লেষিত হয় সেই বিষয়গুলো আছে। যেমন আমরা একটু আগে প্যাথোলজির ডেফিনেশন পড়ছিলাম, সেটা কিভাবে আসলে আসলো সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়। তারপরে যদি আমরা বলি যে প্যাথোলজি আসলে কয় প্রকার, তাহলে আমরা প্রথমত একে দুই ভাগে ভাগ করব ব্যবহারিক দিক থেকে। তো সেটা কি, একটা হচ্ছে মানুষের জন্য প্যাথোলজি আর একটা হচ্ছে মানুষ ছাড়া আমাদের যে অন্যান্য জীবজগৎ কিংবা উদ্ভিদ জগৎ গুলো আছে কিংবা প্রাণী জগৎ আছে সেটার জন্য আলাদা একটা প্যাথোলজি। তাহলে আমরা দুটো পাইছি, একটা হচ্ছে হিউমেরাল অর্থাৎ মানুষের জন্য আর একটা হচ্ছে নন হিউমেরাল অর্থাৎ মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কিংবা উদ্ভিদের উপরে যে প্যাথোলজিটা আছে সেটাকে আমরা বলি নন হিউম্যানস। তাহলে আমরা আবার একটু দেখি যে নন হিউম্যানস বলতে আমরা আসলে কি বুঝতেছি। আমাদের বিশাল একটা জগৎ রয়েছে পশু পাখি মিলে, আমাদের প্রচুর পরিমাণ পশু পাখি, এক কথায় মানুষের থেকেও বেশি পরিমাণ পশু পাখি আমাদের পৃথিবীতে বসবাস করে। তো তাদের জন্য একটা প্যাথোলজি রয়েছে। সেই সাথে আমাদের পানির নিচে একটা জীব রয়েছে, সেটা হচ্ছে মাছ। সেই মাছেরও কিন্তু বিশাল একটা জগৎ রয়েছে, সেটাও আমাদের মানুষের তুলনায় তুলনামূলকভাবে বেশি। তারপরে আমরা যদি যাই আমাদের ভেজিটেবল কিংডম অর্থাৎ আমাদের উদ্ভিদ জগতে,
তাহলে আমরা সেখানেও দেখতে পারবো যে সেখানেও বিশাল একটা জগৎ রয়েছে, তার নিজস্ব একটা প্যাথোলজি আছে। তাহলে আমরা নন হিউম্যানসের মধ্যে কিছু বিষয়গুলো পাচ্ছি, সেটা হচ্ছে একটা ভেনিটেরিনারি প্যাথোলজি, আর একটা হচ্ছে প্লান্ট প্যাথোলজি। তো ভেটেনারিতে আমরা আমাদের প্রাণী জগতের মানুষ ছাড়া যত প্রাণী আছে সবগুলোকে এর আওতায় আলোচনা করি, এবং প্লান্টের মধ্যে যত ধরনের উদ্ভিদ জগৎ আছে আমাদের তত সেই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করি। তো আমরা এবার চলে আসব মানুষের জন্য যে প্যাথোলজি, সেই জায়গায় যেটাকে আমরা হিউম্যানস প্যাথোলজি বলতেছি। এই হিউম্যানস প্যাথোলজিতে আমরা প্রথমত এটাও ব্যবহারিক দিক থেকে আমরা প্রথমত এটাকে দুই ভাগে ভাগ করতেছি। একটা ভাগ হচ্ছে জেনারেল প্যাথোলজি, আর একটা হচ্ছে সাইকোপ্যাথোলজি। জেনারেল প্যাথোলজিতে মানুষের শরীরের শারীরিক গঠন ভিত্তিক যে ধরনের অসামঞ্জস্য কিংবা অসঙ্গতি আমরা পেয়ে থাকি সেটাকে আমরা জেনারেল প্যাথোলজির মধ্যে আলোচনা করে থাকি। আর সাইকোপ্যাথোলজির মধ্যে আমাদের মানুষের মধ্যে যে একটা মন নামক একটা জিনিস রয়েছে, সেই জিনিসটাকে যেখানে অ্যানালাইসিস করা হয় সেটাকে আমরা সাইকোপ্যাথোলজি বলে থাকি। তো আমরা এখানে মানুষের শারীরিক প্যাথোলজি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি মানুষের শারীরিক প্যাথোলজি বা জেনারেল প্যাথোলজির মধ্যে আমাদের কি কি ভাগগুলো আছে সেগুলো একটু বলবো। সেটা হচ্ছে আমাদের প্রথমেই আছে অ্যানাটমিক্যাল প্যাথোলজি, তারপরে আছে আমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি, তারপরে আছে মলিকুলার প্যাথোলজি, এরপরে আছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথোলজি। তাহলে আমরা এবার একটু অ্যানাটমিক্যাল প্যাথোলজির মধ্যে কি কি বিষয়গুলো আছে সেটা আমরা একটু দেখব। সেটা কি আছে? সাইটোপ্যাথোলজি, ডার্মাটোলজি প্যাথোলজি, ফরেনসিক প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, নিউরোপ্যাথোলজি, পালমোনারি প্যাথোলজি, রেনাল প্যাথোলজি, সার্জিক্যাল প্যাথোলজি। এগুলো সবই অ্যানাটমিকের বিভিন্ন অংশকে বিশ্লেষিত করা হচ্ছে। এগুলো আমরা হয়তো আমাদের কিছু কিছু অংশ যেগুলো আমরা শিখবো সেখানে এগুলো থাকবে। যেমন আমাদের স্কিনের কি ধরনের প্যাথোলজি তৈরি হয় স্কিন ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের সেলে কি ধরনের প্যাথোলজি তৈরি হয় যদি সেলে কোনো ধরনের অসঙ্গতি দেখা যায়, যেমন আমাদের যদি টিউমার কিংবা সিস্ট জাতীয় কোনো ধরনের কোনো পরিবেশ তৈরি হয় সেসব ক্ষেত্রে। তারপরে আমাদের আছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি বলতে আমাদের যে কোষগুলো আছে সেই কোষগুলোর কি পরিবর্তন হয় সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তারপরে আমাদের নিউরোপ্যাথোলজি আছে, যেখানে আমরা নার্ভের রোগের আক্রমণের ফলে যে ধরনের অসঙ্গতিগুলো আছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের আছে পালমোনারি প্যাথোলজি, যেখানে আমরা ফুসফুসের এবং পালমোনারি যে ট্রাঙ্ক আছে সেই জায়গায় যদি কোনো রোগের আক্রমণে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি তৈরি হয় সেগুলোকে আমরা এখানে বিশ্লেষণ করতে পারবো। আমাদের আছে রেনাল প্যাথোলজি, যেখানে আমরা কিডনির বিভিন্ন ধরনের অসামঞ্জস্য এবং ইউরিনারি ব্লাডারেরও কিছু ধরনের অসামঞ্জস্য আমরা এই ক্ষেত্রে আলোচনা করব। তারপরে আছে আমাদের সার্জিক্যাল প্যাথোলজি, যে জায়গাগুলোতে আমাদের বিভিন্ন সময়ে এমন একটা অসামঞ্জস্য তৈরি হয় যে আমাদের সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা কেন এই জায়গাটা সার্জিক্যাল প্রয়োজন অর্থাৎ সার্জারি প্রয়োজন, ডিসেকশন কেন প্রয়োজন, সেই বিষয়গুলো এখানে আমরা বিশ্লেষণ করতে পারবো। এরপরে জেনারেল প্যাথোলজির দ্বিতীয় যে পার্টটা আছে আমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি, এটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা প্রথমত এই বিষয়টা নিয়েই বেশি আলোচনা করব, আর এই জিনিসটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়। ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে হেমাটোলজি প্যাথোলজি। হেমাটোপ্যাথোলজিতে আমাদের রক্তের যত ধরনের অ্যাবনর্মালিটি আছে সেই বিষয়গুলো আলোচনা করব আমরা, এবং এইখানেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা সেটা আমরা এখানে পেয়ে যাব। আমরা কেন প্যাথোলজি পড়তেছি এবং আমাদের দেখা যায় দৈনন্দিন জীবনে আমরা ব্লাডের উপরেই বেশি পরীক্ষা নিরীক্ষা করি, অন্য অন্য বিষয়েও পরীক্ষা নিরীক্ষা হয় কিন্তু সেটা খুবই কম, সেটা রোগের সামঞ্জস্য কিংবা রোগীর রোগ বিবরণের উপর ভিত্তি করে আমরা যাই, কিন্তু ব্লাডের প্যাথোলজিটা অনেকটাই বেশি পরিমাণে হয় এবং আমাদের দৈনন্দিন আমরা প্রচুর পরিমাণে জিনিসটাকে ব্যবহার করি, সেজন্য আমরা সব থেকে বেশি পড়াশোনা করব এই হেমাটোপ্যাথোলজির উপরে। তো আমরা হেমাটো নিয়ে আমরা নিচে আলোচনা করব। আগে আমরা বিভাগগুলো জেনে নিই, তারপরে আমাদের আছে হচ্ছে মলিকুলার প্যাথোলজি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা একটু আগে দেখছিলাম ফরেনসিক প্যাথোলজি, তো ফরেনসিক প্যাথোলজিতে আমাদের এই মলিকুলার প্যাথোলজিটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
সেই বিষয়গুলো এখানে যেমন ডিএনএ শ্রেণী বিভাগ, বংশগতিবিদ্যার অবস্থান, তারপর আমাদের বিভিন্ন ধরনের টিউমারের অবস্থান, আমাদের বংশগতির ধারা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এই জায়গাগুলোতে বিশেষ করে আলোচনা করে থাকবো। এরপরে আছে আমাদের ওরাল অ্যান্ড মেক্সিলো ফেসিয়াল প্যাথোলজি। আমাদের ওরাল মানে হচ্ছে মুখ, আর মেক্সিলো ফেসিয়াল বলতে আমাদের মুখের যে পুরো কপাল এবং আমাদের ফরহেড, এই সমগ্র জায়গাটা নিয়ে আমাদের একটা প্যাথোলজি তৈরি হয়েছে, সেটাকে আমরা বলতেছি ওরাল অ্যান্ড মেক্সিলোফেসিয়াল প্যাথোলজি। তো এই ছিল আমাদের মোটামুটি প্যাথোলজির একটা বিস্তৃত জায়গা, অর্থাৎ যেসব জায়গা নিয়ে আমাদের প্যাথোলজি আলোচনা করে কিংবা যেসব জায়গা নিয়ে সে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালায় কিংবা গবেষণা করে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটা সাম্যক ধারণা নিলাম। তো এরপরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট হেমাটোলজি বা হেমাটোপ্যাথোলজি, সেই জায়গায় আমরা সেখানে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব আমাদের হেমাটোলজিটা আসলে কি, কিভাবে তার বিভিন্ন ধরনের অসঙ্গতি তৈরি হয়, এবং আজকে আমরা চেষ্টা করব আমাদের সিবিসির কয়েকটা পরীক্ষা, যেটাকে কমপ্লিট ব্লাড কাউন্ট বলা হয়, সেই বিষয়গুলোর সংক্ষেপে কোনো বিষয়গুলোকে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা পর্যায়ক্রমে একটার পরে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সামনে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেন, ক্লিনিক্যাল প্যাথোলজি। সেখানে আমরা কেমিক্যাল প্যাথোলজি নিয়ে আলোচনা করব, সেখানে আমরা হেমাটোলজি নিয়ে আলোচনা করব, সেখানে আমরা ইমিউনোলজি নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো আমাদের সবই রক্তের পরীক্ষা, সেজন্য ওই জায়গায় সব কিছুকেই আমাদের হেমাটোপ্যাথোলজির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো রক্তের মাধ্যমেই আমরা কেমিক্যালটা পাবো, রক্তের মাধ্যমেই আমরা ইমিউনো সিস্টেমটাকে জানবো, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা সেই জায়গাগুলোতে দেখব। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সেই বিষয়গুলোতে। আমরা যেখানে যে কিছু ছবি দেখতে পাচ্ছি, এটা আধুনিক সময়ের একটা ল্যাব, যেখানে সব ধরনের ফেসিলিটি এগুলো দেওয়া আছে। আমরা তারপরে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা বোন মেরুর একটা ছবি, যেখানে আমাদের ইরিথ্রোলিউকেমিয়া নামে, অর্থাৎ আমরা জানি যে আমাদের ব্লাডের একটা রোগ আছে লিউকোমিয়া। লিউকোমিয়া হচ্ছে ব্লাডের এক ধরনের ক্যান্সার, আমরা সেটা জানি। সেই বিষয়টার যখন ক্যান্সার হয় একজনের শরীরে, তখন বোন মেরুর যে ফিগারটা পাওয়া যায়, সেই ফিগারটা এখানে দেখা যাচ্ছে। দ্বিতীয় ফিগারটা আমাদের স্কিনের। আমরা দেখছিলাম যে অ্যানাটমিক্যাল প্যাথোলজিতে আমাদের ডার্মাটোলজি প্যাথোলজি আছে, সেই বিষয়টা স্কিনের বিভিন্ন রোগের কারণে যে ধরনের পরিবর্তন হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেলিগন্যান্ট মেলায়ামা নামে এক ধরনের রোগ হয়েছে স্কিনটায়, সেরকম একটা ছবি দেখতে পাচ্ছি। তারপরে আমাদের আছে হচ্ছে একটা মানুষের পুরো শরীরের ইন্টারনাল অর্গানগুলো কিংবা ভিসারাগুলো দেখা যাচ্ছে। এটা আমাদের ফরেনসিক প্যাথোলজিতে এই জিনিসটা ব্যবহৃত হয়। সেখানে একজন মানুষ কিভাবে মারা গেল, সেটা কি বিষক্রিয়া মারা গেল নাকি কেউ মারছে, বিষক্রিয়া হলে কি ধরনের বিষক্রিয়া সে মারা গেছে, কি ধরনের কিভাবে এটা প্রডিউস করেছে, সেই মৃত্যুর যে রহস্য উদ্ঘাটন করা হয়, সেটা আমাদের ফরেনসিক প্যাথোলজিতে করা হয়। সেই বিষয়গুলো আমরা ফরেনসিক প্যাথোলজিতে জানতে পারবো। যদি আমাদের এটা প্রয়োজন হয়, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে আছে আমাদের হিস্টোপ্যাথোলজি। তো হিস্টোপ্যাথোলজিতে আমরা আমাদের শরীরে যে বিভিন্ন টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলো সম্পর্কে আলোচনা করব। সেখানে যদি কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি আসে, তাহলে তারপরের যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা আমাদের ব্রেনের একটা চিত্র, যেটাকে ডিসেকশন করে দুই ভাগে আলাদা করা হয়েছে, সেই অবস্থায় দেখা যাচ্ছে। তো এই চিত্রটা দেখে আমরা যেটা বলতেছি, আমাদের যে নিউরোপ্যাথোলজি নামে আমরা যে বিষয়টা দেখছিলাম, সেই বিষয়গুলোতে আমাদের ব্রেন এবং আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সেখানে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, সেই জিনিসগুলোকে আমরা এখানে আলোচনা করতে পারছি। ছবিতে দেখা যাচ্ছে যে এখানে আর্টারিওভেনাস ম্যালফরমেশন নামে এক ধরনের সমস্যা এখানে ক্রিয়েট করছে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাশে একরকম দেখাচ্ছে, এই পাশে একরকম দেখা যাচ্ছে, এইটাই আর্টারিওভেনাস ম্যালফরমেশন। তারপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কিডনির এক ধরনের ছবি। এখানে পলিসিস্টিক, অর্থাৎ কিডনিতে অনেক পরিমাণ সিস্ট গ্রোথ করছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সিস্টগুলো অনেক খারাপ অবস্থায় একজন রোগীকে নিয়ে গেছে, যেখানে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে।
এরপরে আমরা দেখতেছি একটা ছবি, সেটা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি। এখানে আমাদের বিভিন্ন ধরনের বায়োপসি কিংবা এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেখানে কিছু কিছু জায়গায় আমাদের টিউমার থাকে কিংবা সিস্ট কিংবা কোনো অংশটা আমাদের শরীরের জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে কিংবা মৃত্যুর কারণ হিসেবেও দেখা দিতে পারে। সেজন্য বিভিন্ন সময়ে আমাদের শরীরের বিভিন্ন পার্টকে আমাদের সার্জনরা কেটে ফেলায় দেন অনেক সময়। সেই বিষয়গুলো থেকেও এখানে আমাদের সার্জিক্যাল প্যাথোলজির অনেক বেশি গুরুত্ব রয়েছে। তারপরে রয়েছে আমাদের হেমাটোপ্যাথোলজি, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা একটা অফিস বলতে ব্লাডের পরীক্ষা নিরীক্ষা হয় সে ধরনের একটা রুম দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মেশিন দেখা যাচ্ছে। আমাদের বর্তমান সময় অর্থাৎ আধুনিক সময়ে সব থেকে ভালো মেশিন হচ্ছে অ্যানালাইজার মেশিন। সেই অ্যানালাইজার মেশিনটা একটা ডেমো আমাদের সামনে দেখা যাচ্ছে। এটা একটা অ্যানালাইজার মেশিন। এখানে পরীক্ষাগুলো এখন বর্তমান সময় লেটেস্ট প্রযুক্তিতে থেকে ভালো পরীক্ষা নিরীক্ষা হয় এবং নির্ভুল রিপোর্ট দেয়। এই বিষয়গুলো আমাদের গবেষকরা আমাদেরকে নিশ্চিত করেছে। সেই জন্য এখন অধিকাংশ ল্যাবেই অ্যানালাইজার মেশিনগুলো বেশি ব্যবহৃত হচ্ছে। তারপরে আমরা আমাদের যে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথোলজির কথা বলছি, তার একটা ছবি এখানে দেখা যাচ্ছে। আমাদের মুখের মধ্যে জিহ্বা দেখা যাচ্ছে। এটাকে আমরা বলি জিওগ্রাফিক্যাল জিহ্বা। এই জিওগ্রাফিক্যাল জিহ্বাটা আসলে কেন হয়, কিভাবে হয়, হইলে আমাদের কি কর্তব্য আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথোলজিতে জানতে পারি। তো আমরা এর কিছু অংশ জানবো আমাদের প্রয়োজনে, তবে আলোচনা করতে পর্যায়ক্রমে যেতে যেতে আমরা আলোচনা করব। এরপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে প্যাথোলজিতে যেসব পরীক্ষা নিরীক্ষা হয় তার একটা লিস্ট দেখা যাচ্ছে। তো আমরা এই লিস্টটা যদি একটু ভালোভাবে দেখি, দেখা যাচ্ছে অনেকগুলো পরীক্ষা আছে এখানে। এক কথায় অনেক, প্রায় 100-এর উপরে পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমাদের প্যাথোলজিতে করা হয়ে থাকে। তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে, যেগুলো আমাদের দৈনন্দিন রোগী দেখার জন্য খুবই প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা এইখান থেকে আলোচনা করব। পর্যায়ক্রমে একটার পরে একটা টপিকস ধরে ধরে আমরা আলোচনা করে সামনের দিকে আগাবো। তো এটা আপনারা সময় করে একটু দেখে নেবেন এই লিস্টটা। এটা একটা প্যাথোলজির মূলত রেট লিস্ট, অর্থাৎ কোন পরীক্ষাটায় কত টাকা নেবে তার একটা লিস্ট। তো আপনাদের এই রেটটা দেখার দরকার নেই, আপনারা শুধু পরীক্ষা নিরীক্ষাগুলো দেখলেই যথেষ্ট। এটা দেখতে পারে, এটা নিয়েই কাজ করতে পারলেই আমাদের যথেষ্ট। আমরা এইখান থেকে বিভিন্ন পরীক্ষা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করব যে কোন পরীক্ষাতে কি পাচ্ছি আমরা, পাইলে আমাদের কি কর্তব্য আছে, কি করব আমরা, সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের বেসিক হেমাটোলজি, যেটা আমাদের বিশেষ করে যারা চিকিৎসক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হেমাটোলজি। তো আমাদের দৈনন্দিন জীবনে চিকিৎসা করতে গেলে রোগীদের খুব বেশি প্রয়োজন হয় এই হেমাটোলজি, কারণ আমাদের প্রায় 60 থেকে 70% জায়গা দখল করে আছে আমাদের এই হেমাটোলজি। এরপরে আমরা প্রয়োজন বুঝে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করব, তবে এইটা আমাদের প্রয়োজনটা সব থেকে বেশি। তো আমরা সেই বিষয়গুলো একটু জানবো। আমরা প্রথমেই জানি হেমাটোলজি কাকে বলে বা হেমাটোলজিটা কি। হেমাটোলজিটা হচ্ছে আপনার প্যাথোলজির একটা বিজ্ঞান কিংবা প্যাথোলজির একটা টপিক, যেখানে আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের রক্তের রোগগুলি কি কি আছে। সেক্ষেত্রে আমরা সেই রোগগুলোর কিভাবে চিকিৎসা করব, সেখানে আমাদের রক্তের বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের চিত্রগুলো সেগুলো আমরা দেখতে পারবো। তার মধ্যে আমাদের কি কি রোগ আছে আমরা একটু দেখি। হিমোফিলিয়া, লিউকোমিয়া, লিম্ফোমা, সিকেল সেল অ্যানিমিয়া সহ আরও অনেক রোগ আছে। সেই রোগগুলোকে আসলে কিভাবে আসতেছে, আসলে আমরা সেখানে কি পাবো, সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে পারি। এক কথায় যদি আমি সংক্ষেপে বলি যে আমাদের হেমাটোলজিতে হচ্ছে রক্ত এবং রক্ত সম্পর্কিত যত রোগ আছে, সেই রোগগুলো কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে, আমরা সেই রোগগুলোকে কিভাবে বর্ণনা করব, কিভাবে তার লক্ষণগুলো আমরা পাবো, কিভাবে তার অ্যাবনর্মালিটি
অর্থাৎ এই রোগগুলো তৈরি হলে আমাদের শরীরে কী ধরনের লক্ষণগুলো দেখা দেবে, আমাদের রক্তের মধ্যে কি পরিবর্তন আসবে এবং সেগুলোকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, এই বিষয়টা যে স্টাডি কিংবা যে পাঠ্যপুস্তক পড়লে আমরা জানতে পারি কিংবা যে অধ্যায় পড়লে আমরা জানতে পারি তাকে আমরা হ্যামাটোলজি বলি। এখানে হ্যামা শব্দের অর্থ হচ্ছে রক্ত আর লজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে রক্ত সম্পর্কিত যে জ্ঞান আমরা অর্জন করব সেটাই আমাদের হ্যামাটোলজি। এক কথায় এভাবেই বলা যেতে পারে। তো হেমাটোলজি আলোচনা করতে গেলে আমাদের সহসাই একদম সহজেই ব্লাডের কথা চলে আসে, কারণ হেমাটোলজির মূল অংশটাই হচ্ছে আমাদের ব্লাড নিয়ে যে জ্ঞান অর্জন করি সেটাই আমাদের হেমাটোলজি। তাহলে আমরা এবার একটু আলাদাভাবে জানি যে আসলে ব্লাডটা কি। তো ব্লাড সম্পর্কে আমাদের এখানে একটা ডেফিনেশন লেখা আছে, সেটা হচ্ছে ব্লাড হচ্ছে একটা চলমান তরল বা সার্কুলেটিং ফ্লুইড, যেটা আমাদের শরীরের সর্বত্র পুষ্টি এবং অক্সিজেন পৌঁছায় দেয়। সেই সাথে আমাদের শরীরের যে বজ্র পদার্থগুলো তৈরি হয় সেই বজ্র পদার্থগুলোকে রক্ত শরীর থেকে বের করে দেয়। তাহলে আমরা আবার একটু বলি যে রক্ত হচ্ছে এক ধরনের তরল পদার্থ যা আমাদের শরীরে সবসময় ঘূর্ণায়মান, অর্থাৎ চারিদিকে ঘুরতে থাকে। ঘুরে কি করে সে আমাদের শরীরে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, সেই সাথে আমাদের শরীরে যে বজ্র পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে শরীর থেকে বের করে দেয়। এটা মোস্টলি লিকুইড, মানে সাধারণত এটা তরল উইথ নাম্বারস সেল অ্যান্ড প্রোটিন সাসপেন্ডেড ইন ইট মেকিং ব্লাড থিকার দ্যান পিওর ওয়াটার। তাহলে আমরা এই লাইনটা একটু বুঝি। রক্তটা সাধারণত তরল এবং এর মধ্যে বিভিন্ন ধরনের রক্তকণিকা এবং রক্তরস থাকে এবং যেগুলো সাধারণত পানির থেকে একটু বেশি ঘনত্ব বহন করে। আবারও বলছি, রক্ত হচ্ছে এক ধরনের তরল পদার্থ যার মধ্যে অনেক রকম রক্তকণিকা রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে এবং এটা সাধারণ পানি থেকে কিছুটা ঘনত্ব বেশি। তাহলে আমরা যদি ব্লাডটাকে আরও একটু সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে রক্ত একটি সঞ্চালিত অর্থাৎ ঘূর্ণায়মান, শরীরের মধ্যে ঘূর্ণায়মান এক ধরনের তরল পদার্থ যা আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। সেই সাথে আমাদের শরীরে যে বজ্র পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে শরীর থেকে বের করে দেয় এবং এর মধ্যে অনেকগুলা রক্তকণিকা আছে যা রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, যা সাধারণত আমাদের রক্ত ঘনত্ব হচ্ছে সাধারণ যে পিওর ওয়াটার আছে তার থেকে একটু বেশি পুরু বা ঘনত্ব একটু বেশি। তো আমরা এবার একটা কিছু ছবি দেখা যাচ্ছে, সেই ছবিগুলো সম্পর্কে আমরা একটু দেখি। ছবিগুলো সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত বর্ণনা করতে যাই তাহলে সংক্ষেপে এভাবে আমরা বলতে পারি যে আমাদের রক্ত হচ্ছে দুই প্রকার। প্রধানত রক্ত দুই প্রকার, একটাকে বলা হয় প্লাজমা আর একটাকে বলা হয় রক্তকণিকা। প্লাজমা মানে হচ্ছে রক্ত রস আর হচ্ছে রক্তকণিকা। তাহলে রক্ত রসের মধ্যে আমরা যে এখানে একটা সিলিন্ডারের মতন একটা টিউব দেখতে পাচ্ছি, এই টিউবটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখেন আমাদের প্রথমেই দেখা যাচ্ছে প্লাজমা, যেটাকে আমি রক্ত রস বলতেছি বাংলায়, আর দ্বিতীয়তে লেখা যাচ্ছে প্ল্যাটিলেটস, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল। এইগুলোকে আমরা একত্রে বলি হচ্ছে রক্তকণিকা। তাহলে আমাদের এই যে উপরে যে হলুদ বর্ণটা দেখা যাচ্ছে, আমরা যদি রক্তকে কিছুটা সময়ের জন্য একটা টিউবের মধ্যে রেখে দিই তাহলে দেখা যায় রক্তের উপরে একটু হলুদা ভাব একটা অংশ জমা হয়েছে আর নিচে লাল ভাব একটা রক্ত জমা হয়েছে। এই হলুদা ভাব যে রক্তের অংশটা রয়েছে সেটাকে আমরা বলি প্লাজমা। সেই প্লাজমা আমাদের রক্তের প্রায় 55% হচ্ছে প্লাজমা। সেই প্লাজমার মধ্যে কি থাকে আমরা একটু দেখি। ওয়াটার থাকে, আয়ন্স থাকে, প্রোটিন থাকে, নিউট্রিশন থাকে এবং আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো থাকে এবং গ্যাস থাকে এর মধ্যে। তাহলে
আবারও আমরা একটু দেখি যে আমাদের রক্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। তো প্লাজমা হচ্ছে আমাদের মোট যে রক্ত তার প্রায় 55% হচ্ছে প্লাজমা। সেই প্লাজমার মধ্যে কি আছে? ওয়াটার আছে, আয়নস আছে, প্রোটিনস আছে, নিউট্রিশন, ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড গ্যাসেস, এই জিনিসগুলো হচ্ছে প্লাজমার মধ্যে বিশেষায়িত অবস্থায় আছে। এরপরে আমাদের প্লাজমার পরে আমরা যদি রক্ত কণিকায় চলে যাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে রেড ব্লাড সেল, যেটা আমাদের এই যে 55% তো আমাদের প্লাজমায় চলে গেল, বাকি যেটা থাকলো তার হচ্ছে 44% হচ্ছে রেড ব্লাড সেল, তার হচ্ছে হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেটস। তাইলে এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের একটু সাম্যক ধারণা রাখতে হবে। আমরা পরপর এই বিষয়গুলোকে আলোচনা করব এবং এই বিষয়গুলো পরপর জানতে থাকব। তার মধ্যে আমরা একটু দেখে যাই যে আমাদের রেড ব্লাড সেল এটার বিভাজন হয়নি, কিন্তু হোয়াইট ব্লাড সেলটা আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রানুলার আর একটা হচ্ছে নন গ্লো, অর্থাৎ দানাদার এবং অদানাদার দুই ভাগে ভাগ হয়েছে। সেই দানাদারের মধ্যে আছে আমাদের আচ্ছা, দানাদারের মধ্যে আমাদের আছে হচ্ছে 3 রকম শ্বেত রক্তকণিকা, এটাকে বলা হয় নিউট্রোফিল, ইসোনোফিল আর হচ্ছে বেসোফিল। আর অদানাদার আছে 2 প্রকার, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে জানবো, এই পরীক্ষাগুলো আমরা কেন করব, করলে কি দেখতে পাবো, এবং এই মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল এগুলো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চেনার চেষ্টা করব। আমরা এ পর্যায়ে একটু দেখব যে আমাদের রেড ব্লাড সেল যেটা আছে এটার দেখতে আসলে কেমন। এখানে চিত্রতে দেখা যাচ্ছে, দেখেন এগুলো দেখতে লাল গোলাকার কনভেক আকৃতি, অর্থাৎ এর মাঝে একটু মনে হয় যে একটু গর্তের মতন আছে, এই জন্য এটাকে একটু কনভেক আকৃতি বলা হচ্ছে। অন্যদিকে আমাদের হোয়াইট ব্লাড সেল এটা দেখতে একেবারেই রক্তের মধ্যে একটা সাদা সাদা কণিকাগুলোকে দেখা যায়, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তার মধ্যে চারপাশে জেলির আকারে এবং ভিতরে একটু অমসৃণ আকৃতি, গোলও না আবার চ্যাপ্টাও না, বিভিন্ন ধরনের আকৃতি গঠন করে। এইটাকেই আবার বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের হয়ে আছে। এগুলো আমরা যখন আলাদা আলাদাভাবে আলোচনা করব সেখানেও ফিগারগুলো দেখা যাবে। এবং আমাদের যে প্লাটিলেটসগুলো আছে সেটা দেখতে অনেকটা অক্টোপাসের মতন দেখায়, চারিপাশে পায়ের মতন ছড়ানো ছিটানো কিছু একটা আছে, অমসৃণ একটা অংশ, সেই বিষয়গুলোকে দেখায়। তো এটা প্যাথোলজির কাজ, মূলত যারা প্যাথোলজিতে কাজ করে তারা দেখবে। আমরা এগুলো সাধারণত দেখতে পারবো না, কারণ এটা দেখতে গেলে অনুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়, যেটা আমাদের প্রয়োজন হয় না। আমরা সাধারণত পরীক্ষা দিব, ল্যাবে এই জিনিসগুলো দেখবে। তো আমরা আমাদের ধারণা অনুযায়ী যতটুকু প্রয়োজন সেই জিনিসগুলো আমরা জেনে গেলাম এখান থেকে। আচ্ছা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখেন আমরা উপরে আলোচনা করছিলাম যে প্লাজমার মধ্যে ওয়াটার, আয়নস, অর্গানিক মলিকুলস, ট্রেস এলিমেন্ট অ্যান্ড ভিটামিন অ্যান্ড গ্যাস, এই জিনিসগুলো আছে। তো এর মধ্যে আরও কি কি আছে সেই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে অর্গানিক্স মলিকুলস মধ্যে কি কি দেখা যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, গ্লুকোজ, লিপিড, তারপরে নাইট্রোজেনাস সল্ট, তারপরে আবার প্রোটিনের মধ্যে আছে অ্যালবুমিন, গ্লোবিন, ফাইব্রোজেন। আপনি এই বিষয়গুলো একটু মনে রাখবেন, এটা আমাদের প্যাথোলজিতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে। প্রোটিনের মধ্যে অ্যালবুমিন প্রয়োজন হবে, গ্লোবিন, ফাইব্রোজিন প্রয়োজন হবে, আমাদের লিপিড প্রয়োজন হবে। ঠিক আছে, লিপিডটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হার্টের পরীক্ষার সময় আমরা লিপিড প্রোফাইল করতে বলি, যেখানে বিভিন্ন ধরনের কোলেস্টেরল সম্বন্ধে আমরা জানতে পারি। একজন মানুষের হার্টে কিংবা কোনো রক্ত সঞ্চালন নালীতে কিংবা অন্য কোথাও যদি চর্বির উপস্থিতি বেশি পরিমাণ পাওয়া যায় তাহলে সেটা আমরা লিপিড পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। পরীক্ষার নাম বলা হয় লিপিড প্রোফাইল। তো সেক্ষেত্রে আমরা জানতে পারি। আমাদের গ্লুকোজ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের জন্য। আমাদের এই অ্যালবুমিন, গ্লোবিন, ফাইব্রোজিন এই জিনিসগুলো দেখা যায় অনেক সময় আমাদের প্রস্রাবের সাথে বের হয়ে আসে কিংবা পায়খানার সাথে বের হয়ে আসে। যদি এটা এক্সট্রা বের হয় তাহলে আমাদের এটা চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। সেই বিষয়গুলো আমরা সেইখানে আলোচনা করব। এরপরে আমাদের যে গ্যাসেস যে জায়গাটা আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের শরীরের এক কথায় প্রাণভোমরা। যদি আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো না। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড যদি শরীর থেকে বের না হয় তাহলেও আমাদের বাঁচা দুরূহ হয়ে পড়বে। দুটোই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস।
ঠিক আছে। তো আমাদের এই জন্য আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ঠিক আছে কিনা, কিংবা কোনোটা বেড়ে গেছে কিনা, সেই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ওদিকে আমাদের এখানে আছে আয়নস কিংবা ওয়াটার। তো ওয়াটার আমাদের শরীরে যদি পরিপূর্ণভাবে পানির প্রবাহ কিংবা পানি ঠিকঠাক না থাকে, তাহলেও আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। অন্যদিকে আমাদের আয়নসগুলো আছে, আয়নসের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই আমাদের বিভিন্ন ধরনের লবণ জাতীয় পদার্থগুলো, যেগুলোকে আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম কিংবা ক্লোরাইড এ ধরনের ফরম্যাটে আমরা পেয়ে থাকি। তো সেটা আমাদের দেখা যাচ্ছে একজন রোগীর ডিহাইড্রেশন হয়েছে, ডিহাইড্রেশন বলতে বোঝানো হয় ধরেন ডায়রিয়া কিংবা এই জাতীয় কিছু একটা হয়েছে। তো আমাদের তখনই কিন্তু প্রথমেই ভাবতে হয় যে আমাদের শরীরে লবণ পরিমাণ ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে আমাদের ওয়াটার অ্যান্ড আয়নসের গুরুত্ব অনেক বেশি বহন করে। তো সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়ে ভালো জ্ঞান ধারণ করতে না পারি, তাহলে আমরা এই বিষয়গুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো না, এবং একজন রোগী যে আমাদের কাছে তার রোগ সম্বন্ধীয় সাহায্য নিতে আসছে, আমরা তাকে ভালোভাবে সাহায্য করতেও পারবো না। তারপরে আছে আমরা অর্গানিক সাবস্টেন্স সম্বন্ধে জানলাম এখানে। এরপরে আছে ট্রেস এলিমেন্ট অ্যান্ড ভিটামিন। তো আমাদের শরীরে বিভিন্ন ধরনের সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে, সেই সাথে আমাদের ভিটামিনসেরও প্রয়োজন রয়েছে, কারণ আমাদের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করার জন্য আমাদের ভিটামিনসের গুরুত্ব অপরিসীম। সো এই সম্বন্ধে আমাদের জানতে হবে। শুধুমাত্র যে একজন রোগী আসলে তাকে ঔষধই দেবো এরকম না, তাকে অনেক পথ্য দিয়েও অনেক সময় সুস্থ করা সম্ভব হয়। সে বিষয়গুলো আমরা পাবো। যেমন আমি এখানে একটা উদাহরণ দিব, যে কারো হিমোগ্লোবিন পরীক্ষা করে আমি দেখলাম যে হিমোগ্লোবিনের পরিমাণ তার 9 থেকে 10-এর মধ্যে আছে। তো এরকম একটা ক্ষেত্রে তাকে সাধারণত ঔষধ দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। তাকে যদি বলা হয় যে আপনি নিয়মিত এবং পরিমিত খাবার গ্রহণ করেন, তাহলে সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ সময়ই এটা সমস্যাটার সমাধান হয়ে যায়। তো যদি আবার দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ 9-এর নিচে কিংবা 8-এর উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত ওরাল কিছু মেডিসিন দিয়ে ওটাকে রিকভারি করা যায়। আবার 7-এর নিচে যদি 8 থেকে 7-এর মধ্যে যদি চলে আসে, তখন কিন্তু আমাদের পরিপূর্ণ চিকিৎসায় চলে আসতে হয়। সেখানে আর আমরা কোনো ধরনের ভিটামিনস কিংবা তার দৈনন্দিন আহারাদি পরিবর্তন কিংবা পথ্য দিয়ে এটার কোনো চেঞ্জ আনতে পারবো না, তখন আমাদের চিকিৎসার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গাটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে আমরা এখানে আবারও দেখানো হচ্ছে আমাদের সেলুলার যে এলিমেন্টসগুলো আছে, যেটাকে আমরা বলতেছি রক্তকণিকা। সেই রক্তকণিকার অবস্থানগুলোকে বর্ণনা করা হচ্ছে। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেটস। আবার হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে আমরা যে 5টা দানাদার এবং অদানাদার মিলে যে 5টা এলিমেন্টস পাইছিলাম, সেইগুলোকে এখানে দেখানো হয়েছে। তো তারপরে আমাদের যে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেই ছবিটায় আমাদের ব্লাডের শুধুমাত্র এখানে রক্তকণিকার অর্থাৎ সেলুলার এলিমেন্টসের সেল টাইপ, তার সংখ্যা এবং তার ফাংশনগুলো একেবারে সংক্ষেপে এখানে আলোচনা করা হয়েছে। যেমন আমরা প্রথমেই পাইছি রেড ব্লাড সেল। আমরা একটু আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে রেড ব্লাড সেলের অন্য একটা নাম আছে ইরিথ্রোসাইট। আমরা এই বিষয়টা একটু মনে রাখবো। রেড ব্লাড সেলের অন্য আর একটা নাম আছে ইরিথ্রোসাইটস। তাহলে ইরিথ্রোসাইটটা হচ্ছে আমাদের রক্তকণিকার একটা প্রকার। সেটা আমাদের শরীরে এখানে 5 থেকে 6 মিলিয়ন লেখা আছে। 5 থেকে 6 মিলিয়ন এখানে এখানে দেখেন এই যে এটা এককটা দেওয়া আছে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ঠিক আছে, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এটা হচ্ছে একক। তো আমরা এই বিষয়টা কিন্তু মনে রাখবো, এককটা আমাদের মনে রাখার দরকার। তবে এখানে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই যে 5 থেকে 6 মিলিয়ন লেখা আছে, আসলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এখানে এক এক রাইটারের বই ভেদে এটার কোনো পরিবর্তন হতে পারে। আমরা এই বিষয়টা মনে রাখবো সর্বত্রভাবে, যে কিছুটা এদিক ওদিক হতে পারে। 5-এর জায়গায় 5.5 হইতে পারে, 6-এর জায়গায় 6.5 হতে পারে, আবার 5-এর জায়গায় 4.5 হইতে পারে, 6-এর জায়গায় 5.5 হতে পারে। এরকম কিছুটা আপ ডাউন হতে পারে। আমরা নিচেই এর পার্থক্যটা দেখতে পারবো। এটা এক এক রাইটার তার নিজস্ব পরীক্ষা নিরীক্ষা কিংবা অ্যানালাইসিসের ভিত্তিতে যেটা পাইছেন, উনি তার বইতে সেটাকে ইনক্লুড করে দিয়েছেন। বই ভেদে এটার
পরিবর্তন আসতে পারে, তবে অনেক বেশি পরিবর্তন না, অল্প পরিমাণ চেঞ্জ আসতে পারে, সেটা আমরা বিভিন্ন বইয়ের আলোকে দেখে নেব এই জিনিসটা। এরপরে আমরা দেখব যে রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি তার ফাংশনটা কি। আমরা এখানে ফাংশনটা দেখতে পাচ্ছি, একদম এক কথায় লেখা আছে এখানে, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম যে রক্ত আসলে আমাদের শরীরে কি কাজ করে থাকে, তার আমরা শুধু এখন পার্ট বাই পার্ট আলাদা করতেছি, সেজন্য এরকম শর্টকাট চলে আসছে। তাহলে কি করতেছে, আমাদের আরবিসি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সে অক্সিজেন পৌঁছায় দিচ্ছে এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বহন করে আবার এটাকে ওয়েস্ট ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের শরীর থেকে বিভিন্ন মাধ্যমে বের করে দিচ্ছে, সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরে আমাদের লিউকোসাইট, লিউকোসাইটটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলের অন্য আর একটা নাম হচ্ছে লিউকোসাইট। এটাও আমরা মনে রাখবো, প্রত্যেকটার একটা দুটো করে নাম আছে, তো সেই বিষয়গুলো আমরা মনে রাখবো, কারণ আমাদের প্যাথোলজিতে এই বিষয়গুলো অনেক বেশি, এক এক জায়গায় এক ধরনের নাম ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় যাতে আমরা নিজেদেরকে উল্টাপাল্টা করে না ফেলাই, সেজন্য আমাদেরকে এগুলো জানিয়ে রাখতে হবে। তাহলে আমরা যেমন রেড ব্লাড সেলের একটা নাম পাইছিলাম এরিথ্রোসাইট, তেমনি হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম আছে লিউকোসাইট। তাহলে লিউকোসাইটটা আমাদের শরীরে আছে হচ্ছে 5000 থেকে 10,000। সে কি করে, ডিফেন্স অ্যান্ড ইমিউনিটি। দেখেন এখানে সুন্দর একটা শব্দ আছে, ডিফেন্স অ্যান্ড ইমিউনিটি। তো আমরা আগে একটু ডিফেন্স সম্বন্ধে জানি। ডিফেন্স হচ্ছে একটা দেশের সৈনিক থাকে, আমরা জানি সৈনিকটা থাকে কি জন্য, তার দেশটাকে পাহারা দেওয়ার জন্য, বহিঃশত্রু যাতে আক্রমণ করতে না পারে সেজন্য, এবং ইন্টারনাল কোনো ইন্টারনাল কোনো সন্ত্রাসী বাহিনী কিংবা অস্ত্রধারী বাহিনী যাতে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য, যেমন আমাদের প্রত্যেকটা দেশে এক ধরনের সেনাবাহিনী কিংবা নৌবাহিনী, বিমান বাহিনী, তার এই ধরনের বিভিন্ন ধরনের বাহিনী থাকে প্রত্যেকটা দেশেই। তো আমাদের শরীরকেও সেই রকমভাবে সেভ রাখার জন্য বিভিন্ন ধরনের রক্তের মধ্যে বিভিন্ন ধরনের কণিকা আছে, সেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল। তো এই হোয়াইট ব্লাড সেলটা হচ্ছে আমাদের শরীরের বহিরাক্রমণ, এখন একটা শরীরের বাইরে থেকে আক্রমণ কি আসতে পারে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসতে পারে, বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে, সেটাকে প্রোটেক্ট করে অথবা বাধাগ্রস্ত করে হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল। সেটা কিভাবে, সেটা করে কি, কোনো জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে সাধারণত তাকে প্রথমত মেরে ফেলার চেষ্টা করে, তাকে অনেক সময় আমাদের হোয়াইট ব্লাড সেলগুলো গলৎকরণ করে, অর্থাৎ খাইয়া তাকে ধ্বংস করে দেয়, কখনো বাইরে থাকা অবস্থায় মেরে ফেলায়, আবার ঢুকলে তাকে যেভাবে ধ্বংস কিংবা নষ্ট করে ফেলানো যায় সেই বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ কাজ করে হচ্ছে আমাদের লিউকোসাইট কিংবা হোয়াইট ব্লাড সেল। সেই সাথে আমাদের আরও কি করতেছে, ইমিউনিটি। ইমিউনিটি মানে হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নামে একটা মেকানিজম আছে, শরীরের নিজস্ব মেকানিজম। সেইভাবে সে কী করে, আমরা যেমন বাইরের রোগটাকে প্রতিরোধ করতেছি, আমরা দেশ হিসেবে এটাকে উদাহরণ দিচ্ছিলাম যে একটা দেশের যেমন বাইরের শত্রুও থাকে আবার ভিতরেও কোনো শত্রু থাকতে পারে, সেটাকে সে ডিফেন্স করে, সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী যেমন এটা ডিফেন্স করে, তেমনি আমাদের লিউকোসাইট যেমন বাইরের থেকে রোগ জীবাণু কিংবা কোনো রোগ আক্রমণ হলে যেমন এটাকে ডিফেন্স করে, তেমনি আমাদের শরীরের ভিতরেও যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি চলে আসে সেইটাকেও নিজের থেকে রিকভার করার একটা চেষ্টা আমাদের শরীর করে, আর সেই কাজটা পরিপূর্ণভাবে করে হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল কিংবা লিউকোসাইটস। তো এটা ছিল আমাদের হোয়াইট ব্লাড সেলের কার্যক্রম। হোয়াইট ব্লাড সেলের বাংলা নাম হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর রেড ব্লাড সেলের বাংলা নাম হচ্ছে লোহিত রক্ত কণিকা। তো এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের 3 নম্বর যে রক্তকণিকা, যেটাকে আমরা বলি হচ্ছে প্লাটিলেটস। এই প্লাটিলেটসেরও আর একটা নাম আছে, থ্রম্বোসাইট। আপনারা এই বিষয়টা মনে রাখবেন। আমরা 3টা নাম পাইছি, ইরিথ্রোসাইট, লিউকোসাইট অ্যান্ড থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট হচ্ছে প্লাটিলেটসের একটা অন্য নাম। আচ্ছা, আমরা প্লাটিলেটসে আলোচনা করতেছিলাম। তো প্লাটিলেটসের মধ্যে আমাদের পরিমাণটা এখানে দেওয়া আছে, এখানের এই পরিমাণটা নিয়েও একটা বিষয় আছে, এটা কোনো একটা বই থেকে তথ্যটা নেওয়া। এখানে লেখা আছে 2.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত প্লাটিলেটসের অবস্থান থাকে। তো এটাও আমরা বইয়ে পরিবর্তন পাবো, কোনো বইতে 1.5 লাখ লেখা আছে, কোনো বইতে 2 লাখ লেখা আছে, এরকম পরিবর্তন পাবো। এবং এখানে যেমন 4 লাখ লেখা আছে, 4 লাখের জায়গায় 4.5 লাখও পাওয়া যায় কোনো কোনো বইতে।
তো যাই হোক, আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো যে ক্ষেত্র বিশেষে কোনো কোনো বইতে কোনো ধরনের চেঞ্জ আসতে পারে, সেই বিষয়গুলো আমরা নিব। এবার আমরা একটু জানবো প্লাটিলেটসের কাজ কি। দেখেন, আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, ফাইটে যায়, ছিঁড়ে যায় কিংবা কোনো কিছু হয়ে যদি রক্ত বের হতে থাকে, তাহলে সেই রক্তটা আপনি যদি কিছু নাও করেন, দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে রক্তটা একাই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই রক্তটা কে বন্ধ করতেছে সেটা আসলে ভাবার একটা বিষয়। তো সেই ভাবার বিষয়ে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, বিজ্ঞান ভিত্তিক উত্তর হচ্ছে, আমাদের যে রক্তকণিকার মধ্যে যে প্লাটিলেটস আছে, সেই প্লাটিলেটস আমাদের এই যে যে রক্তকণিকা, এই রক্তকণিকার এই জায়গায় যাইয়া একটা অর্থাৎ যেখান দিয়ে ব্লিডিং হচ্ছে সেই জায়গায় যাইয়া একটা বাঁধ তৈরি করে নিজের থেকে। সেটাকে বলা হয় একটা রক্ততঞ্চল এরিয়া তৈরি করে। সেই এরিয়ার মাধ্যমে সে ধীরে ধীরে সেই রক্ত বের হয়ে যাওয়াটা, অর্থাৎ রক্ত শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে বন্ধ করে দেয়। একে বলা হয় ব্লাড ক্লটিং। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, অর্থাৎ আমাদের সব কিছুই অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যার যার জায়গা থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করে যার যার কাজটা। তো এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমাদের যদি শরীরে ভিতরে কিংবা বাইরে, আমরা এটা মনে রাখবো, শরীরের ইন্টারনালও ব্লিডিং হতে পারে, আবার এক্সটার্নালও ব্লিডিং হতে পারে। যদি ইন্টারনাল কিংবা এক্সটার্নাল যে কোনো জায়গায় যদি ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা বন্ধ করার দায়িত্ব পালন করে হচ্ছে আমাদের রক্তকণিকার একটা পার্ট প্লাটিলেটস। সেই প্লাটিলেটস হচ্ছে এই দায়িত্বটা পালন করে যে সেই জায়গায় ব্লিডিংটা বন্ধ করে। এবার ব্লিডিং যদি বন্ধ না হইতো তাহলে আমাদের কি হইতো? তাহলে আমাদের শরীর থেকে সব পরিমাণ রক্তটা বের হয়ে যাইত এবং আমরা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলিত হইতাম। তো সেই জায়গা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে সেভ করে হচ্ছে আমাদের প্লাটিলেটস। যেমন আমি একটা রোগ দিয়ে একটু উদাহরণ দিব। আমাদের একটা রোগ আছে, রোগের নাম হচ্ছে হিমোফিলিয়া। যদি আপনারা নাম জেনে থাকেন, হিমোফিলিয়া এক ধরনের বংশগত রোগ। বলা হয়ে থাকে যে এখানে ফিমেল হচ্ছে ক্যারিয়ার আর মেল হচ্ছে সাফারার। শব্দটা অনেকটা জটিল, অর্থাৎ আমাদের মায়েরা কিংবা যারা মেয়ে আছে তারা হচ্ছে এই রোগটার যে এটা একটা বংশগত রোগ। সো এই বংশগত জিনটা একটা মেয়ে বহন করে, কিন্তু সে কখনোই এই রোগে আক্রান্ত হন না। সে তার মধ্যেই এটা জিনটা থেকে যায় তার শরীরের মধ্যে। তো সে যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, সেই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে এই ছেলেটা এই রোগে আক্রান্ত হয়। যারা হিমোফিলিয়া রোগে আক্রান্ত তাদের শরীরে প্লাটিলেটসের পরিমাণ কম থাকে এবং সেই কারণে তাদের শরীরে রক্ত জমাট বাঁধে না। আর রক্ত জমাট না বাঁধলে যেটা হয়, কোথাও দিয়ে যদি কোনো কারণবশত ব্লিডিং শুরু হয় তাহলে রক্ত বের হতেই থাকে। এক্সটার্নাল হলে দেখা যায়, কিন্তু ইন্টারনাল হলে এটা দেখা যায় না, তখন বাদে সব থেকে বড় বিপত্তি। সেসব জায়গা থেকে আমাদের অনেক সময় প্যাথোলজিক্যাল কোনো টেস্টের মাধ্যমে এই বিষয়টা জেনে নিতে হয় যে তার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে সেই বিষয়টা চিকিৎসা আছে এবং এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করলে ধীরে ধীরে তাকে একটা উপশম অবস্থায় মোটামুটি রাখা যায়, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। সেটা বলতে পারি পুরোপুরি কিওর করা যায় কিনা এ ধরনের কোনো চিকিৎসা ব্যবস্থা এখনও আমাদের কাছে পৌঁছায় নাই। তবে বিভিন্ন ধরনের চিকিৎসার মাধ্যমে তাকে একটা ভালো অবস্থানে রাখা যায়, তাকে বাঁচায় রাখা যায়, সেই জিনিসগুলো আমরা জেনে গেলাম। তো এটা ছিল আমাদের মোটামুটি রক্ত সম্পর্কিত আলোচনা। রক্তের কি কি উপাদান আছে, রক্ত কিভাবে কি কাজ করে, কার কি দায়িত্ব, রক্ত সেলগুলো দেখতে কেমন, সেই বিষয়গুলো আমরা এখানে মোটামুটি একেবারেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই বিষয়গুলো আমাদের পূর্বের যে ভিডিওটা আছে রক্ত সম্পর্কিত, সেই বিষয়টা আপনারা ভালো করে দেখে নেবেন, তাহলে এটা আরও ভালো বুঝতে পারবেন, পরিষ্কার বুঝতে পারবেন এবং আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। আর না পাইলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। তো এরপরে আমরা আলোচনা করব আমাদের মূল পার্ট। এবার আমরা প্যাথোলজিতে প্রবেশ করব। আমাদের মূল যে প্যাথোলজি, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি, সেই জায়গায় আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। আমরা প্রথমেই পরীক্ষা করব হচ্ছে সিবিসি, যার মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এই কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি দিয়ে আমরা এই পরীক্ষাটা শুরু করব। এরপরে পর্যায়ক্রমে আমরা একটার পরে একটা আলোচনা করব এবং সামনের দিকে আগাইতে থাকবো।